আজকের ক্লাসে তোমাদের পরীক্ষার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের করাবো। তাহলে ভিডিওটা তুমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে দেখবে এখান থেকে যে অঙ্কগুলো আমি তোমাদের করাচ্ছি, এখান থেকে অনেক কোশ্চেন তুমি কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। যদি ax² - 3bx - ab রাশিমালার একটি উৎপাদক x - 3 হয়, তবে যে সম্পর্কটি সঠিক তা হলো, চারটা অপশন আমাদের বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করে বার করব বলো। দেখো প্রথমেই যেটা আমরা করব, এই যে এইটার একটা উৎপাদক x - 3 আমাদের বলে দেওয়া আছে। তাহলে x - 3 কে তুমি প্রথমে আগে শূন্য করে দাও। তাহলে এখান থেকে তুমি কি পাবে, x = 3। উৎপাদক মানে সেইটাকে আগে শূন্য করো, সেখান থেকে তুমি x এর মান পাবে। এই যে x এর মান আমরা 3 পেয়েছি, এখানে যদি আমি বসাই x এর মান 3, এইটাকে শূন্য হতেই হবে, তবেই তো আমরা বলবো এইটার একটি উৎপাদক এইটা। তাহলে x এর মান 3 বসিয়ে দিয়ে আমরা সেটাকে শূন্য করে দেব। তাহলে এখন দেখো a ইন্টু, আচ্ছা প্রথমে আমি লিখছি যা আছে 3bx - ab। তাহলে কি করব, a ইন্টু 3 হোল স্কোয়ার মাইনাস 3b ইন্টু 3 আর মাইনাস ab, এই টোটালটা শূন্য করে দাও। জিনিসটা ক্লিয়ার হয়েছে? যেটা ছিল এই যে এইটা, এখানে আমি x এর জায়গায় 3 বসিয়ে টোটালটাকে শূন্য করে দিয়েছি। তাহলে কি পাবো দেখো, 9a মাইনাস 9b আর এখান থেকে পাবো মাইনাস ab ইকুয়াল টু 0। দেখো প্রথম দুটা থেকে আমরা যদি একটা 9 কমন নিয়ে নিই, নিশ্চয়ই a - b পাবো। প্রথম দুটা থেকে আমি একটা 9 কমন নিয়েছি, আর এই abটা ডান দিকে পাঠিয়ে দাও। ঠিক আছে, যেটা আমরা পেয়েছি, যে রিলেশন চার্টটা আছে দেখতে পেয়েছো, ঠিক ওইটার মতো করে কিন্তু আসছে। এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, a - b বাই ab ইকুয়াল টু হয়ে যাবে 1/9। এটা হবে তো, abটা আমি এখানে ভাগ করে দিয়েছি আর 9টাকে এ পাশে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, ওই জন্য 1/9। তুমি কোনাকুনি গুণ করে দেখে নাও, আগের লাইনটাই ঠিক আসবে। তাহলে এইটাকে আমরা আলাদা আলাদা করে ভাঙতে পারি, a বাই ab আবার মাইনাস b বাই ab, ডান দিকে হবে 1/9। দেখো এখানে a এর সঙ্গে a কাটবে, b এর সঙ্গে b কাটবে, যেটা তুমি পাবে 1/b মাইনাস 1/a সমান 1/9। ঠিক আছে, এইটাই হবে আমাদের উত্তর। তাহলে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইটা অপশন বি তে আছে। দেখো 1/b মাইনাস 1/a ইকুয়াল টু 1/9। ঠিক আছে, যখনই তোমাকে এই টাইপের অঙ্ক বলে দেবে, তুমি কি করবে, যেটা উৎপাদক সেইটাকে আগে শূন্য করে দাও, সেখান থেকে x এর মান বার করো, সেই মানটা এখানে বসাও, দিয়ে শূন্য করে দিয়ে দেখবে রিলেশনটা তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। বলেছে k এর কোন মানের জন্য এই যে দুটা সরলরেখা, এই দুটা সরলরেখা অভিন্ন হবে। তাহলে সেই যে বইয়ের যে ছকটা তোমাদেরকে আমি প্রথমেই বলেছি, সেই ছকটা যদি মনে রাখতে পারো, তাহলে এই টাইপের অঙ্ক তুমি কিন্তু করতে পারবে। মনে পড়ছে যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই যে দুটা সমীকরণ ছিল, এখানে দুটা সরলরেখা অভিন্ন হওয়ার শর্ত কি ছিল, a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। ঠিক আছে, তাহলে এই শর্ত থেকেই আমরা ওই অঙ্কটা করতে পারবো। তুলনা করো, এইটা দেখো a1 b1 c1, এটা a2 b2 c2।
তাহলে এখানে যে কোনো দুটা নিয়ে তুমি কাজ করো, আমাদের কি চাইছে কে এর মান। দেখো আমি যদি তুলনা করি a1 2, এখানে কত আছে 3 সমান এখানে আছে 32 আর এখানে আছে 48 আর এখানে আছে 3, এখানে আছে কে। তাহলে যেহেতু দেখো আমাদের কে এর মান চাইছে, তাহলে তুমি এই দুটাই করলে কিন্তু হবে না, মানে কেটাকে তোমাকে রাখতে হবে। তুমি এই দুটা অনুপাত দিয়ে করতে পারো অথবা এই দুটা অনুপাত দিয়ে করতে পারো, তাহলে কে এর মানটা চলে আসবে। আমি যদি এইটাকে বাদ দিয়ে দিই, তাহলে এই দুটা থেকে আমরা কি পাবো 2k সমান 3 এর সঙ্গে 3 গুণ করো 9, বা কে সমান তুমি পাবে 9 এর 2। বুঝতে পেরেছো? এইটাই হবে আমাদের উত্তর। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন বি হবে উত্তর। আর কেউ যদি বলো আমি এই দুটা নিয়ে করব, সেইটাও দেখে নাও। 32/48 সমান 3/k। তুমি যদি 8 দিয়ে কাটো, 8 4 32, 8 6 48, আবার 2 দিয়ে, ঠিক দেখো চলে আসবে। কোনাকুনি গুণ করো 2k = 9। তাহলে এখান থেকে তুমি কে সমান পেয়ে যাবে কত 9 এর 2। ঠিক আছে, তাহলে মূল হচ্ছে এইটা মনে থাকলেই এই টাইপের অঙ্ক যাই থাকে না কেন তুমি করতে পারবে। তাই যেটা আমি বলেছি যে বইয়ের যে ছকটা আছে সেই ছকটা একটু মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক, দারুণ একটা অঙ্ক দেখো। x + y = 0 সমীকরণের লেখচিত্র। এটা x হবে, এখানে x অক্ষের সঙ্গে এখানে একটা x আছে, x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটার মান কত হবে। ঠিক আছে, তোমরা দেখো কি শিখে এসছো আগে, যে x সমান y, এইটার যখন লেখচিত্র তোমরা আঁকবে ঠিক এইভাবে হবে। মানে x অক্ষের সঙ্গে যে ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে এটা থাকে, এটা হচ্ছে ছবি। কিন্তু এখানে দেখো কি আছে x + y = 0। ভালো করে বুঝবে, x + y = 0 এইটা আছে, তুমি এখান থেকে পাবে x সমানে -y। এইটা আমরা যদি এরকম ছক টানি x আর y এর, এইটা x এটা y, এরপর এখানে দেখো আমি যদি y এর মান 0 বসাই তাহলে x এর মানও 0 হবে। y এর মান তুমি যদি বলো আমি 2 বসাবো, তাহলে x সমান কত হবে -2। যদি 3 বসাও x সমানে -3 হবে। এরকম ছক করতে গেলে আমাদের কি করতে হয়, যে কমপক্ষে 3টা মান নিতে হয়। যখন তুমি এরকম গ্রাফ কাগজে বসাবে বা ছক কাগজে বসাবে, দেখো 0 0 মানে এখানটাই হবে 0 0, -2 আর 2, তাহলে -2 মানে কোন দিকে, -2 এ পাশে আবার 2 এ পাশে, এটা -2 2, -3 3, তাহলে এ পাশে -3 আবার 3। ঠিক আছে, মানে যখন আমরা এইভাবে স্কেলের সাহায্যে এটাকে টানবো ঠিক এইভাবে যাবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? x সমানে y যখন আমরা করতাম তখন এ পাশে যেত, এখানে আমরা কি করছি x সমানে -y ঠিক এ পাশে যাবে। তাহলে এইটা 45 ডিগ্রি, এইটা তোমাদের এখন প্রমাণ করে দেখানোর কোনো দরকার নেই, আপাতত মনে রাখবে যে এটা 45 ডিগ্রি। এখান থেকে এইটা দেখো 90 ডিগ্রি, এইটা 90 আর তার সঙ্গে এটা 45, তাহলে 90 + 45 কত হয়, এই কোণটা হয়ে যাবে 135 ডিগ্রি। ঠিক আছে, এইটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, ঠিক এই দিকে ঘুরবে কোণটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটা ভালো করে একটু দেখে নাও। যখন এই টাইপের থাকবে এভাবে ছক করে নাও, এরকম বসিয়ে দেখো যে কোনটা কত ডিগ্রি করছে, তাহলেই উত্তরটা চলে আসবে। তাহলে উত্তরটা যাচ্ছে অপশন সি। চলো নেক্সট,
দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে অনেকবার করিয়ে এসেছি, এরপর নিশ্চয়ই তোমরা পারবে। লগ 1/3, এখানে আছে এক্স, আর এইটা সমান -1/3। এখানে কি চাইছে যে এক্স এর মান কত হবে। তাহলে এই লগটাকে যখন আমরা তুলবো কি করব, 1/3 সমান এই এক্সটা ঠিক এখানটায় যে এই নিচে বসে যাবে, মানে এটা পাওয়ারে চলে যাবে, x⁻⁻1/3 এইটা পাবে। উভয় পক্ষে আমরা যদি একটা ঘন করে দিই, এই যে হোল কিউব, তাহলে এইটাও তুমি পেয়ে যাবে কত, তার হোল কিউব। উভয় পক্ষে আমি কি করেছি, ঘন করেছি। সূচকের নিয়ম অনুযায়ী এইটার সঙ্গে এইটা কেটে যাবে, তাহলে থাকবে কত, এইটা থাকবে 1/27 আর এইটা x⁻⁻1। এই x⁻⁻1 মানে কি, x⁻⁻1 মানে 1/x। যখন তুমি এটাকে কোনাকুনি গুণ করে দিবে তুমি পাবে x সমানে 27। ঠিক আছে, x সমান তুমি পাবে কত, 27। এইটাই হবে আমাদের উত্তর। তাহলে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, তাহলে অপশন এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে লগ থেকে একটা শর্ট কোশ্চেন আমাদের হয়ে গেল। দেখো এই অঙ্কটা তোমরা কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো করে করে যাবে, কেউ মিস করে যাবে না। অঙ্কটা দারুণ একটা অঙ্ক। কি বলেছে, এবিসিডি যথাক্রমে পি কিউ আর এস সামান্তরিকের, পি কিউ কিউ আর আর এস এস পি বাহুর মধ্যবিন্দু। পি কিউ আর এস সামান্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গ সেমি হলে এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের চাইছে। তাহলে প্রথমেই যেটা আমরা করব, একটা সামান্তরিক আঁকবো। ছবিটা ভালো করে দেখে নাও, এটা সামান্তরিক, নাম দিয়ে দিচ্ছি, এটা পি, এটা কিউ, এটা আর, আর এটা হচ্ছে এস। পি কিউ আর এস একটি সামান্তরিক বলা আছে। এ পি কিউর মধ্যবিন্দু, তাহলে পি কিউর মধ্যবিন্দু এ, এইটার মধ্যবিন্দু বি, এইটার হচ্ছে সি, এইটার হচ্ছে ডি, এটা আমাদের বলা আছে। এরপর কি চাইছে দেখো, পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফলটা বলে দেয়া আছে, তাহলে এ বি সি ডি এইটার ক্ষেত্রফল আমাদের চাইছে। তাহলে এইগুলোকে আমাদের যোগ করতে হবে, এইভাবে তুমি যোগ করে দাও। এই যে এইটার ক্ষেত্রফল আমাদের চাইছে। আমরা কি করব, এই পি কিউ বা এস আর এইটার সমান্তরাল আমরা এইভাবে টানবো, টেনে দিতেই লক্ষ্য করো এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করে আমরা যদি যোগ করে দিই, তাহলে এবিসিডি এই আকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তার জন্য দেখো আমরা যদি এই যে সামান্তরিকটা আছে পি কিউ আর এস, এই সামান্তরিকটাকে দেখো দুটা ভাগে ভাগ করে দিয়েছি। উপরের দিকে একটা সামান্তরিক আছে, এই যে এইটা, আর নিচের দিকে একটা সামান্তরিক আছে, দেখতে পেয়েছো। আমি যদি প্রথমে উপরেরটা বলি, পি কিউ বি ডি, এই যে সামান্তরিক, ভালো করে বুঝবে, পি কিউ বি ডি, ছবির দিকে দেখো, এই যে সামান্তরিকটা আছে, আর ডি এ বি এইটা হচ্ছে একটা ত্রিভুজ। তোমাদের একটা উপপাদ্য ছিল যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ত্রিভুজ ডি এ বি সমান ডি এ বি সমান 1/2 এই যে সামান্তরিক, সামান্তরিক তার নাম কি, পি কিউ বিডি, পি কিউ বিডি। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, সেটা আমি করেছি। একই রকম ভাবে নিচের দিকে দেখো, ডিসিবি
এই যে ত্রিভুজটা আছে ডিসিবি, এইটার ক্ষেত্রফল কত হবে? 1/2 অফ সামান্তরিক এই যে ডিবিআরএস, ডিবিআরএস। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটাকে যখন আমরা যোগ করে দেব, এই দুটাকে, তাহলে যোগ, আমি যদি লিখে দিই, যদি আমরা এটাকে যোগ করে দিই তাহলে নিশ্চয়ই এই টোটালটা পেয়ে যাব ডিএবিসি। তাহলে এই দুটাকে যখন আমরা যোগ করে দিচ্ছি, ডিএবি প্লাস ডিসিবি, এই দুটা থেকে নিশ্চয়ই 1/2 একটা কমন যাবে, কি পাবো? সামান্তরিক এইটা প্লাস সামান্তরিক এইটা, সামান্তরিক পিকিউবিডি আর প্লাস সামান্তরিক, তার নামটা কি? ডিবিআরএস, ডিবিআরএস। ঠিক আছে, যোগ করতে আমরা এইটা পাচ্ছি। তাহলে এই দুটা মানেই এই যে এ বি সি ডি, এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান 1/2 গুণিত এই সামান্তরিকটা তার সঙ্গে এই সামান্তরিকটা, মানেই পি কিউ আর এর সামান্তরিকটা, সামান্তরিক 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 তার নাম কি? পি কিউ আর এস। ঠিক আছে, তাহলে 1/2 এই সামান্তরিকের যে ক্ষেত্রফল সেইটা আমাদের বলেই দেওয়া আছে, দেখো এই যে 36 বর্গ সেমি। তাহলে 36 কাটাকুটি করলে কত হবে? 18। তাহলে এত বর্গ সেমি, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে। শুধু এখানে মূল যেটা আমাদের কাজে লাগছে, যে একই ভূমি ও একই সমান্তরাল সরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এই উপপাদ্য থেকেই এই অঙ্কটা কিন্তু হচ্ছে। তাহলে এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ যোগ করে দাও, তাহলেই আমরা পাবো এ বি সি ডি আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এইটা সমানই এই ছোট যে সামান্তরিকটা আছে এইটা প্লাস এইটা মানেই পি কিউ আর এর সামান্তরিকটা। তাহলে 1/2 কমন নাও, এইটার জায়গায় বসিয়ে দাও 36, দিয়ে কাটাকুটি করো, তাহলে অ্যান্সারটা চলে আসবে। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু ও কোণ বিএসি 40 ডিগ্রি হলে কোণ বিওসি এর পরিমাপ কত হবে? তাহলে এখানে যতগুলো অঙ্ক আছে এই প্রত্যেকটা অঙ্কই তোমরা কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো করে করে যাবে। তাহলে প্রথমে আমরা একটা ছবি আঁকি, বলেছে এবিসি এর লম্ববিন্দু ও। তাহলে ছবিটা বোঝানোর জন্য আমি এইভাবে ছবিটা আঁকছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে তোমাদের। এটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। লম্ববিন্দু মানে কি? আমরা এখান থেকে ঠিক লম্ব টানবো, ঠিক আছে, এখান থেকে লম্ব টানবো আর এখান থেকেও লম্ব টানবো, এটা কিন্তু একটাই বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে কি? ও বিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে ও বিন্দু। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে লম্ব বিন্দু। বলেছে বিএসি 40 ডিগ্রি, বিএসি এই যে কোণটা আছে এই কোণটা 40 ডিগ্রি বলে দেয়া আছে। বিওসি এই কোণটা আমাদের চাইছে। তাহলে এই কোণটা আমরা কি করে পাবো? একবারেই সহজ একটা অঙ্ক। আমরা প্রথমেই কি বলেছি, দেখো এখানে কিছু একটা নাম দিচ্ছি আমি, এইটা ধরা যাক ই, এইটা এফ, এইটা জি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এ এফ ও জি এই যে চতুর্ভুজটা
উৎপন্ন হয়েছে এ এফ ও জি, এই চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি হয়। আমরা যদি এই কোণটা বার করতে পারি, এই কোণটা, তাহলে এইটার বিপরীত কোণ এইটা, তাহলে এই কোণটাও যা, এই কোণটাও তা। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে এই কোণটা বার করা। তার জন্য দেখো এইটা লম্ব, তাহলে এইটা 90 ডিগ্রি, আবার এইটাও লম্ব, মানে এটা 90 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজের তিনটা কোণ আমরা পেয়ে যাচ্ছি, এইটাও 90, আবার এই কোণটাও 90। তাহলে এইটা কত হবে? এফ ও জি যে কোণটা আছে, এফ ও জি সমান আমরা বলতে পারবো 360 ডিগ্রি থেকে তুমি বাদ দাও 40 প্লাস 90 প্লাস 90। তিনটা কোণ জানা আছে, 360 ডিগ্রি থেকে তিনটা কোণ আমি বাদ দিয়ে দিচ্ছি। কত হচ্ছে দেখো তো, 360 ডিগ্রি মাইনাস, এখানে কত হচ্ছে দেখো, 90 আর 90 180, তার সঙ্গে 40 মানে 220। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 4 1 140। তাহলে এই কোণটা যদি 140 ডিগ্রি হয়, বি ও সি যে কোণটা আছে, অতএব বি ও সি এইটাও হবে 140 ডিগ্রি। কারণ কি? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, ওই জন্য আমরা এটা বলতে পারছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে ছবিটাই হচ্ছে মূল, ছবিটা খুব ভালো করে আঁকতে হবে। দেখো এই অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাতটা কত। অঙ্কটা আমি অনেকবার তোমাদেরকে করিয়েছি, তাহলে এরপর নিশ্চয়ই অঙ্কটা করতে পারবে। প্রথমে একটি বৃত্ত, আচ্ছা বৃত্তের পরিলিখিত, পরিলিখিত মানে কি, এই যে বাইরে আমরা একটা এরকম বর্গক্ষেত্র আঁকবো এইভাবে। আর অন্তর্লিখিত মানে কি, এই যে বৃত্ত তার ভিতরে বর্গক্ষেত্রটা হবে এইটা, ধরে নাও এই হচ্ছে আমাদের ছবি, বাইরের দিকে বর্গক্ষেত্র একটা আছে আর ভিতরের দিকে একটা বর্গক্ষেত্র আছে। তাহলে এই দুটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা আমাদের চাইছে। দেখো বৃত্তটার আমরা যদি ব্যাসার্ধকে আর ধরে নিই, ভালো করে বুঝবে, বৃত্তটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, তাহলে ব্যাস নিশ্চয়ই 2r হবে, এটা তো ব্যাস 2r। এই ব্যাসের সঙ্গে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2r হবে। বৃত্তটার ব্যাস বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে সমান যে দৈর্ঘ্যটা আছে, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তার ক্ষেত্রফল কত হয়, বাহু স্কোয়ার হয়, তাহলে 2r এর হোল স্কোয়ার। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এরপর এই ছবিটার ক্ষেত্রে দেখো, এইটাকে আমরা যদি যোগ করে দিই, বর্গক্ষেত্রটা দেখো কর্ণ যেটা, সেটা বৃত্তটার আবার ব্যাস, দেখতে পেয়েছো, বৃত্তটার ব্যাস যেটা বর্গক্ষেত্রের সেটা কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি হয়, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এইটা সমান, এইটা সমানই বৃত্তটার ব্যাস 2r, বৃত্তটার ব্যাসার্ধ আমরা ধরেছি r, ওই জন্য ব্যাস হয়ে যাবে 2r, এটা 2r বৃত্তটার ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের যেটা কর্ণ সেটা বৃত্তটার ব্যাস। তাহলে এখান থেকে তুমি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য কত হবে, নিশ্চয়ই 2r/√2 এটা হবে। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তার ক্ষেত্রফল কি হয়, তার বর্গ, বাহু স্কোয়ার।
তাহলে এই দুটার অনুপাত আমাদের জানতে চাইছে কত হবে। এখান থেকে তুমি যেটা পাবে 4r স্কোয়ার, আর এখান থেকে তুমি কি পাবে 2 স্কোয়ার 4, আর নিচে হয়ে যাবে 2, এইটা পাবে। উভয় পক্ষে 4r স্কোয়ার কেটে যাচ্ছে, এখান থেকে থাকবে 1, এখান থেকে 1 এর 2। দেখো যখন এরকম থাকে কি করতে হয়, এখানে নিচে কে আছে 1 আছে, এখানে 2 আছে, 1 আর 2 এর লসাগু যেটা হবে 2 হবে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 এখানে পাবে 1, মানে উত্তরটা আমাদের হবে কত 2:1, যেটা অপশন সি তে আছে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এই দুটা ছবিকে দেখে অঙ্কটাকে ভালো করে বুঝে নাও, তবেই দেখবে অঙ্ক তোমার আর কখনোই ভুল হবে না। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 7 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 4 হলে শ্রেণীটির নিম্ন সীমা আমাদের চাইছে। তাহলে নিম্ন সীমা আমাদের যেহেতু চাইছে, আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ধরি নিম্ন সীমা এইটা সমান x, নিম্ন সীমা x, আর উচ্চ সীমা সেইটাকে আমরা ধরে নিচ্ছি y। আমরা শুধু x এর মানটা বার করব, এটা আমাদের চাইছে। আচ্ছা মধ্যবিন্দু মানে কি, নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, এইটাই তো মধ্যবিন্দু, আর এইটা সমানই 7 বলে দেওয়া আছে। ঠিক আছে, নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই মধ্যবিন্দু, এইটা সমানই 7। তুমি যদি কোণাকোণি গুণ করে দাও x প্লাস y সমান তুমি পাবে 7 দুগুণে 14, এইটা। শ্রেণীর দৈর্ঘ্য কি করে বেরাই, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দিলে শ্রেণীর দৈর্ঘ্য আমরা পাবো। ধরো এরকম একটা আছে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, তাহলে এইভাবে চলছে ধরো। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য মানে কি, এইটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, ঠিক দেখো 2 করে করে বাড়ছে, দেখতে পেয়েছো? মানে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বাদ দিলে শ্রেণীর দৈর্ঘ্যটা আমরা পাই। তাহলে y মাইনাস এক্স, এইটা সমানই বলে দেওয়া আছে কত 4, এইটা হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য, সেইটা সমানই 4। তাহলে এই দুটা রিলেশন থেকে তুমি অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন যা খুশি করে এক্স এর মানটা বার করো। তাহলে সব থেকে সহজ পদ্ধতি যেটা, এইটাকে আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, বা এখান থেকে তুমি একটা কাজ করো, y এর মানটা বার করো 4 প্লাস এক্স, এই y এর মান এখানে বসিয়ে দাও, x এর মান তুমি পেয়ে যাবে। তাহলে x প্লাস y এর মান কত 4 প্লাস এক্স, এইটা। তাহলে এখান থেকে আমরা পাবো 2x প্লাস 4, আর ডান দিকে যা আছে। তাহলে যখন 2x সমান তুমি লিখবে 14 থেকে 4 বাদ দাও, নিশ্চয়ই 10 হবে। তাহলে এখান থেকে x সমান কত হবে 10/2 মানে 5। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বলো কোথায় বুঝতে পারলে নি? নিম্ন সীমা উচ্চ সীমা ধরে নাও আগে, মধ্যবিন্দু বলে দেওয়া আছে 7, মানে যোগ করে 2 দিয়ে ভাগ করো, সেইটা সমান 7। এখান থেকে কোণাকোণি গুণ করে একটা রিলেশন তুমি পাবে। আবার শ্রেণী দৈর্ঘ্য 4 বলে দেওয়া আছে, তাহলে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা সেইটা সমানই 4, এখান থেকে আরেকটা রিলেশন তুমি পাবে। এই দুটা রিলেশন থেকে তুমি যেভাবে খুশি ক্যালকুলেশন করে, নিম্ন সীমা যেহেতু আমাদের x এইটা চাইছে, তাহলে x এর মানটা বার করো, তাহলেই উত্তর। চলো নেক্সট অঙ্ক, এটা হচ্ছে লাভ ও ক্ষতি থেকে একটা অঙ্ক। বলেছে 6টি কলমের ক্রয় মূল্য 5টি কলমের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত হবে। এরকম টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে। আমরা যদি ধরে নিই যে 6টি কলমের ক্রয় মূল্য
100 টাকা। 6টি কলমের ক্রয় মূল্য 100 টাকা আমরা ধরে নিয়েছি। তাহলে একটা কলমের ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 100/6 হবে। আর এখানে এই যে 5টা কলম দেখতে পাইছো, তাহলে 5টা কলমের ক্রয় মূল্য কত হবে? তাহলে 100/6 গুণিত 5 মানেই তুমি পাবে 500/6 এত টাকা। দেখো 5টা কলমের ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি এই টাকাটা, 5টা কলমের ক্রয় মূল্য। আর 5টা কলমের বিক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্যের সঙ্গে সমান। এবং 5টি কলমের বিক্রয় মূল্য 100 টাকা। কারণ বলেই দিয়ে আছে দেখো যে 6টি কলমের ক্রয় মূল্যও যা, 5টা কলমের বিক্রয় মূল্যও তা, মানে দুটাই সমান। এই যে ক্রয় মূল্য আমরা ধরেছি 100 টাকা, তাহলে বিক্রয় মূল্যও 100 টাকা হবে। তাহলে 5টা কলমের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমাদের জানা হয়ে গেছে, দেখতে পেয়েছো 5 আর এখানেও 5। তাহলে এইটা যদি ক্রয় মূল্য হয়, এইটা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে এখান থেকে তুমি পাবে লাভ। এই লাভ সমান কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা সমানই তো লাভ হয়। তাহলে এটাকে লসাগু করো, কত হবে? উপরে হবে 600 মাইনাস 500 মানে 100/6। তাহলে লাভ পেয়ে গেছি। কি চাইছে আমাদের? শতকরা লাভ। আচ্ছা, শতকরা লাভের শতকরা হার। তাহলে অতএব আমি লিখে দিচ্ছি এখানে শতকরা লাভ, শতকরা লাভ। কি করবে? লাভ যেটা আছে আগে লিখো, নিচে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 500/6 আর গুণিত 100। মনে পড়ছে সূত্র? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 মানেই শতকরা লাভ তুমি পেয়ে যাবে। তাহলে এখান থেকে কি কাটাকুটি হচ্ছে দেখো তো। আমরা দেখতে পাচ্ছি 6 আর 6 কেটে যাচ্ছে, দুটা শূন্য কেটে যাচ্ছে, আর 5 20 100 মানে উত্তরটা হবে 20। তাহলে লাভের শতকরা হার যেটা আমাদের চাইছিল, কি চাইছিল একবার দেখে নাও। এই যে, তাহলে লাভের শতকরা হার কত? এই যে লাভের শতকরা হার 20। আর যখন শতকরা কথাটা না বলবে তখন বলবে 20%। ঠিক আছে? যদি শতকরা বলো তাহলে এই চিহ্নটা আর বলার দরকার নেই, আর যদি শতকরা না বলো তাহলে বলবে 20%। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, দারুণ একটা অঙ্ক। পরীক্ষায় তোমাদের 2 নম্বরের জন্য অঙ্কটা থাকে। x² + y² - 2x + 4y = -5 হলে x ও y এর মান কত হবে? তাহলে যেটা আমাদের বলে দিয়ে আছে x² + y² - 2x + 4y = -5। আমরা যেটা করব, এই -5টাকে এ পাশে আনবো, ডান দিকটাকে শূন্য করব। x² + y² - 2x + 4y + 5 = 0। এইটা। আচ্ছা, এরপর যেটা আমরা করব, এইটা যা আছে থাক, -2x + 4y, আর এই 5 কে আমরা লিখবো 1 + 4। তুমি বলবে এটা আমি কি জন্য করেছি? 5 কে ভেঙেছি 1 + 4 এ। তার কারণ দেখো, এইটাকে যখন আমরা একটু সাজিয়ে লিখবো x² - 2x আর +1, এইটা এক কাছে থাক। আবার পরেরটা y দিয়ে যেটা আছে y² + 4y + 4 = 0। মানে একটাকে আমরা x এর সঙ্গে রেখেছি আর 4টাকে y এর সঙ্গে রেখেছি। তুমি দেখতে পাবে এই যে a² - 2ab + b², এইটা একটা সূত্র দেখো চলে এসেছে, a² - 2ab + b²।
মানে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ারের সূত্র, শুধু এইটুকুটা। আবার এইটা যখন আমরা লিখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ারের সূত্র, কারণ এই 4কে তুমি লিখতে পারবে কত 2 স্কোয়ারে। দেখো এই যে এ স্কোয়ার প্লাস 2, এটা এ আর বি কত 2 আর বি স্কোয়ার এইটা দেখো এইটার সঙ্গে মিলে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, ডান দিকে আছে 0। ঠিক আছে, তাহলে কোন রাশির যখন এরকম বর্গের যোগফল 0 হয়ে যায় সে এরকম আলাদা আলাদা করে 0 হয়, মানে এইটা সমানও 0 হবে, এইটা সমানও 0 হবে। যেহেতু দেখো বর্গের যোগফলটা 0 আছে ওই জন্য আলাদা আলাদা করে 0 হবে। তাহলে তুমি যেটা করবে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার সেটাও 0, আর এপাশে ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার সেটাও 0। ঠিক আছে, দুটাকে আমরা কি করেছি আলাদা আলাদা করে 0 করে দিয়েছি। তাহলে এখান থেকে এক্স মাইনাস 1 সেটা নিজেও 0 বা এক্স সমানে 1। আবার একই রকম ভাবে ওয়াই প্লাস 2 এটা সমান 0 বা ওয়াই সমান তুমি পাবে -2। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। আমাদের যেটা চাইছিল এক্স আর ওয়াই এর মান সেটা আমরা দেখো পেয়ে গেছি। ঠিক আছে, অনেক ক্ষেত্রে তোমাদের পরীক্ষাতে এইভাবে বলে দেয় যে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে বার করো। তাহলে এক্স এর মান আর ওয়াই এর মান বার করে যখন তুমি এখানে বসাবে 1 - 2 তুমি পাবে -1। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর মান কত হবে, এই যে 1 - 2 সমান কত হবে -1। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। এইটাও সূচক থেকে একটা অঙ্ক, অঙ্কটা খুব ভালো করে করবে। এর মধ্যে বৃহত্তম সংখ্যাটা আমাদের চাইছে। কি কি আছে 3 টু দি পাওয়ার 20, 6 টু দি পাওয়ার 10, এই যে তিনটা সংখ্যা আছে। যখনই এরকম টাইপের সংখ্যা তুমি দেখতে পাবে 30, 20, 10, তুমি সাইডে আগে এই তিনটার গসাগু করো। গসাগু কত আসবে দেখো 10 দিয়ে 2, 1, মানে গসাগু আমরা দেখতে পাচ্ছি 10 হচ্ছে। এই যে 10 যেটা আমরা করব, দেখো কি করছি আমি 2 টু দি পাওয়ার এখানে 10 লিখব, এখানটায় কত হবে বলতো 3 হবে। এই 30টাকে আনতে গেলে দেখো 3 10 এ 30 সূচকের নিয়ম, মানে সবার বাইরে তুমি এভাবে 10 লিখো আগে, দিয়ে কত হবে দেখো এখানে 6, এখানে 10, এটা তো 10 আছেই, না লিখলেও চলবে। তাহলে এখানে নিশ্চয়ই 2 হবে, এখানে 1 হবে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটার বাইরে আমি 10 দিয়ে লিখেছি, দেখতে পেয়েছো? তাহলে এইটা আমরা পাবো 2 এর কিউব 8, বাইরে 10 আছে। 3 এর স্কোয়ার 9, বাইরে 10 আছে। আর এটা যা আছে বসে গেল। তাহলে এই যে 10 সবার তো সমান আছে, তাহলে এই 8, 9, 6 এদের মধ্যে বড় কি 9 বড়, তাহলে এইটাই নিশ্চয়ই সব থেকে বড় হবে। এর যে মানটা এইটা কোথা থেকে এসছে, এইটাই যে এখান থেকে এসছে। তাহলে আমাদের চাইছিল কি এইগুলোর মধ্যে কোনটা বৃহত্তম, আমরা বলতে পারবো 3 টু দি পাওয়ার 20, এইটি হচ্ছে বৃহত্তম। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে প্রথমে কি করবে, যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে আগে ওই যে পাওয়ারে যেগুলো আছে তার আগে গসাগু বার করবে। সেই গসাগুটাকে প্রত্যেকটার ক্ষেত্রে আনার চেষ্টা করবে, আনতে হবে। ওই জন্য সব 10 আমি লিখে দিয়েছি, গসাগু যেটা এসছে দিয়ে এইভাবে তোমাকে
ঠিক এইটাকে আনতে হবে। 30 আছে, 10-এর সঙ্গে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তারপরে 20 আছে, 10-এর সঙ্গে 2 গুণ করো, আর 10 আছে, 10-এর সঙ্গে 1 গুণ করো, দিয়ে এই ভিতরেরটাকে দেখো কত হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে। এখান থেকে তুমি চেক করে বলতে পারবে যে কোনটা বড় কোনটা ছোট, তাহলেই অঙ্ক আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্লাসটা কেমন লাগলো বলো। আর যে অঙ্কগুলো আমি করাচ্ছি এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, দেখবে এখান থেকে অনেক কোশ্চেন তুমি কমন পাবে। আর ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।